হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের ক্লাসে আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকে যে অবশিষ্ট এমসিকিউগুলো রয়েছে সেইগুলো ডিসকাস করব। তো কি কি রয়েছে এমসিকিউ? প্রথমে যেগুলো আমরা আলোচনা করে নিয়েছি তার ভিডিও আপলোড হয়ে গেছে। তো যারা এখনও ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই আমাদের লিঙ্কে গিয়ে আগের ভিডিও দেখে নিও। তো প্রথমে আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। 10 কোয়েশ্চেন আমরা ডিসকাস করেছি। আজ আমরা 11 থেকে কোয়েশ্চেন ডিসকাস করব। তো প্রথম কোয়েশ্চেন কি আছে? ফার্স্ট কোয়েশ্চেন, n বাই n এর সাংখ্য মান। দেখো n বাই n তো দেওয়াই আছে এখানে, যেখানে n হলো n মানে অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার, আর n হলো মোল সংখ্যা। মোল সংখ্যা তো আমরা জানি কি, এক মোল যে কোনো গ্যাসে, এক মোল অণুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণা থাকে। ক্লিয়ার? তো এখানে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু কত? 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই মোল সংখ্যা মিন 1। তাহলে এর অনুপাত কি হবে? 6.02 ইন্টু 10⁻23। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এসটিপিতে 1 লিটার একটি গ্যাসের ভর 1.16 গ্রাম। সম্ভাব্য গ্যাসটি কি হবে? এসটিপিতে আমরা জানি, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হবে? 22.4 লিটার। 22.4 লিটার। তো আমরা যদি এটা ঘুরিয়ে লিখি, এক মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে ঘুরিয়ে যদি লিখি, 22.4 লিটার আয়তন হয় এক মোল যে কোনো গ্যাসের। আবার এক মোল আমরা সমান জানি, এক মোল সমান কোনো গ্যাসের মলিকিউলার ওয়েট বা আণবিক গুরুত্ব। MW, 1 মোল ইকুয়াল টু মলিকিউলার ওয়েট বা আণবিক গুরুত্ব। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সমতুল্য গ্যাসের MW। ঠিক আছে? তো এবার আমার কোয়েশ্চেন কি দেওয়া আছে? 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে 1.16 গ্রাম। তো সেখান থেকে 22.4 লিটার গ্যাসের ভর কত পাবো? 22.4 ইন্টু 1.16 গ্রাম। এটাই কি হবে? তার মোল বা মলিকিউলার ওয়েট বা আণবিক ভরের সাথে সমান হবে। এটা মাল্টিপ্লাই করলে কত হবে? আনসার আসবে 26। তো এইবার এখানে যে অপশনগুলো আছে সেগুলো ম্যাচ করে দেখব কত হয়। কার্বন আমরা জানি অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12, 12 ইন্টু 2 24 প্লাস 2 মানে 26। তো এইটাই হবে আনসার। এটা কত হবে? 32। এটা কত হবে? 28। এটা কত হবে? 16। তো আনসার হবে কোয়েশ্চেন নাম্বার অপশান এ। চলো নেক্সট, 20 গ্রাম একটি ধাতু লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 0.504 গ্রাম H2 উৎপন্ন করে। তো একটি ধাতু কতটা হাইড্রোজেন উৎপন্ন করে? 0.40 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কতটা ধাতুর পরিমাণ? 20 গ্রাম। তো 2 গ্রাম পরিমাণ ওই ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে? এটা আমরা একটু অন্যরকম ভাবে ক্যালকুলেট করব, মানে তুল্যাঙ্ক ভার হিসেব করে ক্যালকুলেট করব। তুল্যাঙ্ক ভার। দেখো তুল্যাঙ্ক ভার কাকে বলা হয়? আমরা জানি কোনো যৌগের বা কোনো যৌগিক পদার্থের মধ্যে উপস্থিত কোনো মৌল 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে H2 এর সঙ্গে
যত গ্রাম বা যত ভাগ কোনো মৌল যুক্ত হয়, বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যত ভাগ কোনো মৌল যুক্ত হয়, যত ভাগ, এই যে যত ভাগ, বা ক্লোরিন হলে 35.5 গ্রাম এর সঙ্গে যত ভাগ যুক্ত হয় তাকেই বলা হবে তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে 20 গ্রাম একটি ধাতু 0.504 গ্রাম H2 এর সঙ্গে যুক্ত হতে পারে। তো 0.504 গ্রাম H2 এর সঙ্গে যুক্ত হয় 20 গ্রাম ধাতু। তাহলে 1 গ্রামের সঙ্গে যুক্ত হবে কতটা? 20 ডিভাইডেড বাই 0.504। ক্লিয়ার? তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? 39.68 গ্রাম। তাহলে ধাতুর তুল্যাঙ্ক ভার পাওয়া গেল কত? ধাতুর তুল্যাঙ্ক ভার কত পাওয়া গেল? 39.68 গ্রাম। এবার দেখো তুল্যাঙ্ক ভার 39.68 গ্রাম মানে কি? এই ধাতু 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, কতটা পরিমাণ? এই 39.68 গ্রাম তো এখানে লিখবো, 39.68 গ্রাম ধাতু 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তো এখানে কি দেওয়া আছে? 2 গ্রাম পরিমাণ ধাতু। দেখো 2 গ্রাম পরিমাণ ধাতু কত গ্রামের সঙ্গে যুক্ত হবে? 8 ডিভাইডেড বাই 39.68 ইন্টু 2 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। ক্যালকুলেট করলে কত আসবে? 0.403 গ্রামের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এবার বলেছে কি 2 গ্রাম পরিমাণ ধাতু থেকে কি পরিমাণ? ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড মানে কি? সেখানে ধাতু প্লাস অক্সিজেন থাকবে, অক্সিজেন। তো ধাতুর পরিমাণ কতটা পেলাম? 2 গ্রাম, আর অক্সিজেন কতটা? 0.4 গ্রাম। তাহলে মোট কত হবে? 2.4 গ্রাম। ক্লিয়ার? তো অপশন হবে ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি ধাতু, আচ্ছা ধাতু নয় মানে MO ধাতব অক্সাইডের 5.0 গ্রাম পরিমাণকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে 4.41 গ্রাম ধাতু পাওয়া যায়। ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, আমার ডেটা আগে কি দেওয়া আছে সেইগুলো হিসেব করব। ধাতুর পারমাণবিক ভর ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি তুল্যাঙ্ক ভার E ইকুয়াল টু A বাই V। আমরা জানি E ইকুয়াল টু A বাই V। আমরা জানি E ইকুয়াল টু A বাই V। ঠিক আছে, তো আগে আমরা কি জানবো? যদি এখানে তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি তাহলে A সমান কি পাবো? E ইন্টু V। এটা আমরা নির্ণয় করতে পারবো। তো তাহলে দেখা যাক, প্রথমে কি দেওয়া আছে? ধাতব অক্সাইডের 5.1 গ্রাম পরিমাণ। তাহলে ধাতব অক্সাইড কত? ধাতব অক্সাইড কতটা আছে? 0.1 গ্রাম। ধাতু কতটা আছে? 4.41 গ্রাম। অক্সিজেন কতটা আছে? অক্সিজেন কতটা আছে? মাইনাস করব আমরা নিশ্চয়ই, মাইনাস করলে কতটা হবে? 0.6 গ্রাম। 0.6 গ্রাম। তো এইবারে দেখো, তার মানে কি দেখলাম? 0.6 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় কতটা ধাতু? 4.41 গ্রাম ধাতু। ক্লিয়ার? তো এইবার যদি আমরা দেখি তুল্যাঙ্ক ভারের হিসেবে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে কতটা? 4.41 ডিভাইডেড বাই 0.6 ইন্টু 8 গ্রাম।
ক্লিয়ার? ঐকিক নিয়ম করা হয়েছে, 1 এর জন্য কত আর 8 গ্রামের জন্য কত। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? 58.8 গ্রাম। হোপ এতটা তোমাদের ক্লিয়ার আছে। ঠিক আছে, এইবার বলেছে পারমাণবিক ভর এ সমান, তাহলে এ সমান কি হবে? তুল্যাঙ্ক ভার পেলাম 58.8 ইন্টু ভি, যোজ্যতা কত হবে? ধাতব অক্সাইড মানে কত? MO হবে নিশ্চয়ই। অক্সিজেনে কি জানি আমরা? অক্সাইডের -2, তাহলে অবশ্যই মেটাল +2। কেমন? তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হবে? 117.6। তো আনসার আসবে অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। একটি মৌলের তুল্যাঙ্ক ভার দেওয়া আছে 4। মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তো উক্ত মৌলের যোজ্যতা কত হবে সেটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। তা দেওয়া আছে কি তুল্যাঙ্ক ভার কত? 4। কার সাপেক্ষে? ক্লোরাইড। তা আমরা যদি এটাকে এইভাবে লিখি, মৌলটির কি হবে? 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। কতটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়? কত? সরি, এখানে আছে 4 গ্রাম। তাহলে মোট, অতএব মোট ক্লোরাইডের ওজন কত? ক্লোরাইডের ওজন কত হবে? 35.5 প্লাস মানে 39.5 গ্রাম। তো এবার দেখো 39.5 গ্রামের মধ্যে ধাতু আছে কতটা? 4 গ্রাম। তা 1 গ্রামের মধ্যে ধাতু আছে কতটা? 4/39.5 গ্রাম। ক্লিয়ার? এইবারে আমরা কি করব দেখো, বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা জানি m সমান 2 ইন্টু টি, আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো 2 ইন্টু কি করব? 59.55 আণবিক গুরুত্ব পাওয়া গেল। দেখো এইটা কি ছিল? ক্লোরাইডের আণবিক গুরুত্ব, মানে ক্লোরিন প্লাস ধাতু। তো ওই ধাতুর বা ওই মৌলের 39.5 গ্রামের মধ্যে 4 গ্রাম কি থাকে? ধাতু থাকে, বা ওই মৌল থাকে, ধাতু নয় মৌল থাকে। ঠিক আছে, তো 1 গ্রামের মধ্যে কতটা, আর ওই মৌলের আণবিক গুরুত্ব কতটা আছে? 59.55 ইন্টু 2 গ্রাম। তো এইটা হচ্ছে কি? ওই মৌলের আণবিক গুরুত্ব। তাহলে ওই পরিমাণের মধ্যে কতটা আছে? 4/39.5 ইন্টু 59.55 ইন্টু 2। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে 12.06। তাহলে কি পেলাম আমরা? যে ওই পরিমাণ, মানে ওই আণবিক গুরুত্ব আছে যে যৌগটি আছে, ওই যৌগের মধ্যে কতটা ধাতু আছে আমরা পেয়ে গেলাম। মানে ধাতুর পারমাণবিক গুরুত্ব এ পেয়ে গেলাম কত? 12। ঠিক আছে, আর ধাতুটির তুল্যাঙ্ক ভার ই কত দেওয়া আছে? ই দেওয়া আছে 4। অতএব ভি কি হবে? ই ইকুয়াল টু এ বাই ভি, বা ভি ইকুয়াল টু কি হবে? এ বাই ই, 12/4 ইকুয়াল টু হবে। ক্লিয়ার? তো অপশন হবে বি। ঠিক আছে, আশা করি এগুলো ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট। একটি কঠিন ধাতব মৌলের ক্লোরাইডে 57.9% ভরগতভাবে ওই মৌল আছে। তাহলে আগে যে ডেটাগুলো দেওয়া আছে কাজে লাগাবো। কি আছে? মৌল আছে 57.9 গ্রাম, ক্লোরিন আছে -100 - 57.9 গ্রাম, মানে অ্যান্সার কত হবে? 48.82 গ্রাম। ঠিক আছে, তো এইবার
কি নির্ণয় করতে হবে? মৌলটির আপেক্ষিক তাপ। আমরা জানি ডুলং পেটিটের সূত্র, ডুলং পেটিটের সূত্র কি সূত্র? ডুলং পেটিটের সূত্র আনুমানিক পারমাণবিক গুরুত্ব, আনুমানিক আনুমানিক আচ্ছা আনুমানিক পারমাণবিক গুরুত্ব, আনুমানিক পারমাণবিক গুরুত্ব সমান কি হবে? 6.4 বাই মৌলটির আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। তো এখানে দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.0324, তো 6.4 ডিভাইডেড বাই এইটা। তো অ্যান্সার এখান থেকে কি আসবে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা এখান থেকে বসিয়ে নিও। তো ক্যালকুলেশন আছে 197.5। তো আনুমানিক পারমাণবিক গুরুত্ব পাওয়া গেল। একটা পোর্শন আমি করে নিয়েছি। এইবার বলেছে ওর সঠিক পারমাণবিক ভর। সঠিক পারমাণবিক ভর ফর্মুলা একটাই, E ইকুয়াল টু A বাই ভি, বা A সমান E ইন্টু ভি। ঠিক আছে, তো ভি আমরা কি করে পাবো? মৌলটির আনুমানিক পারমাণবিক গুরুত্ব জানতে পেরেছি, ভি কি করে পাবো? তুল্যাঙ্ক ভার কি করে পাবো দেখা যাক। মৌলটি দেখো দেওয়া আছে 57.9 গ্রাম উপস্থিত হয় বা যুক্ত হতে পারে কার সাথে? 48.82 গ্রাম ক্লোরিনের সঙ্গে। তো আমরা লিখতে পারি 48.82 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় কত গ্রাম? 57.9 গ্রাম ধাতু। তো এখান থেকে 1 গ্রামের সঙ্গে কি পাবো? 57.9 ডিভাইডেড বাই 48.8 গ্রাম। ঠিক আছে, তো পাওয়া গেল 48.8 গ্রাম। এইবার তুল্যাঙ্ক ভার মানে কি? 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে কতটা যুক্ত আছে। তো এটা কি করব আমরা? 57.9 ইন্টু 35.5 ডিভাইডেড বাই 48.8 বা 82। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? আসবে 48.82 গ্রাম। ও সরি, এটা 48 নয়, আমার এখানে ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। এখানে এটা 42, একটু ক্যালকুলেশনটা দেখতে গিয়ে ভুল হয়ে গেছে। এটা 42.1 গ্রাম। সরি, এটা কত? এটা একটু তোমরা কারেকশন করো। 42.1 গ্রাম, 42.1 গ্রাম। এটা আসবে কত? 42.1 গ্রাম। তো তুল্যাঙ্ক ভার এলো এটা। অতএব তুল্যাঙ্ক ভার সমান, তুল্যাঙ্ক ভার সমান পাওয়া গেল 48.82 গ্রাম। ঠিক আছে, এবার কি জানি আমরা? এই ফর্মুলা A ইকুয়াল টু E ইন্টু ভি, বা E ইকুয়াল টু A বাই ভি, এই ফর্মুলা আমরা কাজে লাগাবো। তো দেখো ধাতুর তুল্যাঙ্ক ভার পাওয়া গেল আর আনুমানিক পারমাণবিক গুরুত্ব পাওয়া গেল। তো এখান থেকে যোজ্যতা পাওয়া যেতে পারে। ভি ইকুয়াল টু কি হবে? A বাই ই। এ কত আছে? 197.5 ডিভাইডেড বাই ই আছে কত? 48.82। এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্স অ্যান্সার আসবে 4। ঠিক আছে, আমরা জানি যোজ্যতা পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশ হয় না। তো যোজ্যতা জানলাম 4। তা এইবারে আমরা ই ইকুয়াল টু এ বাই ভি ফর্মে বসাবো। তাহলে প্রকৃত পারমাণবিক ভর কি হবে? প্রকৃত পারমাণবিক গুরুত্ব কি হবে? প্রকৃত পারমাণবিক গুরুত্ব তুল্যাঙ্ক ভার 48.82 ইন্টু যোজ্যতা এক্সাক্ট 4। তো এটা কত আসবে? ক্যালকুলেট করলে হবে 195। ঠিক আছে, তাহলে প্রকৃত পারমাণবিক ভর হবে 195। ঠিক আছে,
তো এইটা একটু কারেকশন করে নেবে, এখানে আমার মাইনাস করতে গিয়ে ভুল হয়ে গেছে, মানে আমার ক্যালকুলেশন আমি করে রেখেছি, তুল্যাঙ্ক ভারের ক্যালকুলেশনটা ওখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা নেক্সট কোয়েশ্চেনে এসো। আচ্ছা, 4.77 গ্রাম NaCl দ্রবীভূত আছে এরূপ একটি দ্রবণকে 5.77 গ্রাম AgNO3 দ্রবীভূত আছে এমন অপর একটি দ্রবণে যোগ করা হলো। তো রিয়াকশন লিখবো প্রথমে, কি কি আছে, AgNO3 প্লাস NaCl কি হবে, AgCl প্লাস NaNO3, ঠিক আছে, AgCl NO3। আমরা যদি গ্রাম তুল্যাঙ্কের ফর্মুলা অ্যাপ্লাই করি, অর্থাৎ জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা অনুযায়ী যুক্ত থাকে, মানে বিক্রিয়কের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সমান হয়। বিক্রিয়ক সমান বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। তো বিক্রিয়কের তুল্যাঙ্ক ভার, আগে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা নির্ণয় করে ফেলবো। তো এখানে দেখো কি আছে, AgNO3। তো AgNO3 আমরা জানি, আমি আর একবার লিখছি ইকুয়েশন, AgNO3 প্লাস NaCl, সেখান থেকে AgCl প্লাস NaNO3, ঠিক আছে। তো এটা কত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, 1 1 1, এটাও 1, ওকে। এইবার তো দেখো আমার যেটা প্রশ্ন, তো প্রশ্নে কি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কিভাবে নির্ণয় হবে। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার ইকুয়াল টু কি হবে, প্রদত্ত ভর ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অর তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তো এখানে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, 4.77 গ্রাম NaCl দ্রবীভূত আছে একটি দ্রবণ, যে কার সাথে বিক্রিয়া করেছে 5.77 গ্রাম, এবং যেটা উৎপন্ন হয়েছে AgCl তার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যদি যে কোনো একটা, এই যে দুটো বিক্রিয়ক আছে, এটা না হলে এটা, যে কোনো একটা বিক্রিয়ক আমরা নিয়ে নিতে পারি। তো দেখো যদি যে কোনো একটা বিক্রিয়ক নিয়ে নিই, তো NaCl মনে করো নিয়ে নিলাম, কত আছে 4.77। আচ্ছা, NaCl নেব না এই কারণে, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে কি, যদি আমরা দুটোই AgNO3 আর AgCl হিসেব করি, তাহলে আমাদের একটু ক্যালকুলেশনে সুবিধে হবে বলে মনে হচ্ছে। তো কি হতে পারে দেখো, AgNO3 কত হচ্ছে 5.77 ডিভাইডেড বাই AgNO3 কত 107.8 সামথিং হবে, বা 107ই আমরা নিতে পারি। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান কি হবে, AgCl এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা মানে প্রদত্ত ভর কত x গ্রাম মনে করলাম, আর তুল্যাঙ্ক ভার কত 10, সরি এটা এর সাথে কি অ্যাড হবে, এটা এখানে কি ছিল NO3 মানে 62, তাহলে এটা কি হবে 107.8 প্লাস 107.8 প্লাস কি নেওয়া হয়েছে AgCl মানে 35.5। আচ্ছা, এটা কিভাবে এসছে একটু বলে দিই, এটা আমরা কি নিলাম, AgNO3 এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান AgCl এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। ক্লিয়ার? কারণ AgNO3 বিক্রিয়ক আর AgCl বিক্রিয়াজাত পদার্থ, সেই জন্য আমরা এই সমীকরণটা তৈরি করতে পেরেছি। তো এখানে আমরা x এর ভ্যালু ক্যালকুলেট করব, x এর ভ্যালু ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 4.87 সামথিং, ঠিক আছে। তো আনসার আসবে সি,
বোঝা গেছে, আমরা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হিসেব করে করলাম। নেক্সট কোয়েশ্চেন, VMl CXHY NZ হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন N2 এর আয়তন কত হবে? তো VMl CXHY আগে লিখে দেব CXHY NZ, এখান থেকে কি তৈরি হবে? দহন মানে O2 উপস্থিতিতে CO2 প্লাস H2O প্লাস N2, এটা তৈরি হবে। যদি আমরা ব্যালেন্স করতে চাই, দেখো CX মানে এটা X CO2, HY মানে যদি এখানে 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে। কিভাবে দেখো, তাহলে এখানে হলো CO2 X CO2 আর এখানে কত আছে, তাহলে YH2O আর তারপর এখানে 2X CO2 হবে। তারপর এখানে দেখো নাইট্রোজেন আছে মানে Z ইন্টু নাইট্রোজেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো বিক্রিয়া এবার আমার ব্যালেন্স হয়ে গেছে। যদি 4Y, তো এখানে আমি এখানে ব্যালেন্স করার জন্য কিছু সংখ্যা অ্যাড করব। তবে আমার যেটা প্রয়োজন এখানে দেখো VMl, দেখো এইটা কত 2ml, এই জৈব যৌগ থেকে দেখো ZMl কি তৈরি হয়েছে? নাইট্রোজেন গ্যাস তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার আমার প্রশ্ন কি, আমরা যদি গেলুসাকের আয়তন গ্যাস আয়তন সূত্র প্রয়োগ করি তাহলে কি দেখব? যে গ্যাসীয় যে পদার্থগুলো তাদের ক্ষেত্রে কি হয়? আয়তনের অনুপাত সমান হয়। এটা বিক্রিয়ক হতে পারে বা বিক্রিয়াজাত পদার্থ হতে পারে। তো এখানে এর আয়তন দেখো কত হবে? বিক্রিয়কের ক্ষেত্রে আয়তন কত হয়েছে? 2ml। আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে তাহলে বিক্রিয়ক 2ml, এটা কি? হাইড্রোকার্বন, 2ml হাইড্রোকার্বন। সেখান থেকে কতটা তৈরি হয়েছে বিক্রিয়াজাত পদার্থ বা N2? কত? ZMl। ক্লিয়ার? তো 1ml থেকে তৈরি হবে কত? Z/2ml। তাহলে এখানে আছে কত? VMl বলেছে, VMl CXHYNZ পড়ানো হয়েছে, তাহলে VMl থেকে কত উৎপন্ন হবে? ইন্টু, তার মানে VZ ডিভাইডেড বাই 2 হবে আনসার। কোথায় আছে? VZ/2 হবে অপশন এ কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। প্রমাণ অবস্থায় 1 লিটার X2 গ্যাস 2 লিটার Y2 গ্যাস বিক্রিয়া করবে আর 1 লিটার Z উৎপন্ন আর 1 লিটার Z উৎপন্ন করে। তো আগে আমরা বিক্রিয়া লিখি, দেখি X2 প্লাস Y2 কি তৈরি করবে? Z উৎপন্ন করবে। ঠিক আছে, তো আমরা যদি এইভাবে লিখি, দেখো এটা কত? 1 ml, এটা কত? 2 ml, এটা কত? 1 ml। তো যদি আমরা জানি অ্যাভোগাড্রো সূত্র অনুসারে সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তো এটাতে যদি n সংখ্যক অণু থাকে এটাতে নিশ্চয়ই V2 × 1 ml মানে 2n অণু থাকবে, আর এটাতে n অণু থাকবে। ক্লিয়ার? n অণু থাকবে। ঠিক আছে, তো এইবার আমরা যদি n দিয়ে ভাগ করে দিই তাহলে কি দেখব? একটি অণু থাকবে। হয়েছে? তো আমরা যেটা দেখলাম যে বিক্রিয়াজাত পদার্থের কতগুলো অণু থাকবে? একটি অণু থাকবে। এবার তোমরা বলবে কেন এটা বের করলাম? আণবিক সংকেত নির্ণয় করার জন্য একটি অণু দরকার। ঠিক আছে, তো একটি অণুর মধ্যে কি থাকবে? এবার দেখো তোমরা খেয়াল করো, তো X2 প্লাস এটা 2 আছে মানে ব্যালেন্স ইকুয়েশন কি হবে? 2Y2 সমান, ব্যালেন্স করতে গেলে কি হবে? X2 2Y2 মানে 4টে। আমরা যদি লিখি X2 Y4, দেখো X2 দুটো থাকলো, Y দেখো 2 আর 2 মিলে 4 হয়ে গেল। তাহলে এটাতেই আমরা দেখলাম ব্যালেন্স সমীকরণটা ব্যালেন্স রয়েছে। সমীকরণ ব্যালেন্স রয়েছে, একটি অণু বা 1 মোল। ক্লিয়ার? তো এখানে তাহলে ফর্মুলা কি হবে? X2Y, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো আসি নেক্সট কোয়েশ্চেন।
দেওয়া আছে n/2 মাত্রার HCl দ্রবণের 1 লিটার পরিমাণকে উত্তপ্ত করার ফলে ওই দ্রবণ থেকে 2.675 গ্রাম HCl বেরিয়ে যায়। তো তার আগে আমরা দেখে নেব যে n/2 মাত্রার HCl দ্রবণ, তার সেখানে HCl এর পরিমাণ কত। আমরা জানি, দেখো n/2 মানে কি, 1000 মানে 1000 ml দ্রবণে দ্রাব আছে কত, দ্রাব মানে HCl আছে কত, দ্রাবটা কি HCl কতটা আছে n/2। এই n/2 সমান কি, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত জানি, HCl এর তুল্যাঙ্ক ভার কত হবে 1 প্লাস 35.5 মানে 36.5 গ্রাম। ঠিক আছে, তো এটা এখানে কত, n/2 মানে কত গ্রাম হবে 36.2, এটা 1 গ্রাম তুল্যাঙ্ক সমান 36 গ্রাম। তাহলে n/2 সমান কত হবে, ইন্টু 1/2 গ্রাম। ক্লিয়ার। এবার কত ml বলেছে, 1 লিটারের মধ্যে কত হবে, এটা ক্যালকুলেট করলে আমরা দেখব 18.25 গ্রাম। তো দেখলাম 1000 ml এর মধ্যে 18.25 গ্রাম কি আছে, HCl আছে, কিন্তু তার মধ্যে থেকে 2.675 গ্রাম HCl বেরিয়ে গেল। তাহলে অবশিষ্ট HCl বেরিয়ে গেল কত, HCl বেরিয়ে গেল কত, তাহলে হবে 18.25 মাইনাস 2.675 গ্রাম। তাহলে অবশিষ্ট কতটা থাকলো, অবশিষ্ট থাকলো 15.575 গ্রাম। অবশিষ্ট থাকলো 15.575 গ্রাম। ক্লিয়ার। দ্রবণের আয়তন কত অবশিষ্ট থাকলো, দ্রবণের আয়তন অবশিষ্ট থাকলো, আয়তন কত থাকলো 750 ml। তাহলে এখন একটু বুঝে দেখো, এই 750 ml দ্রবণে কতটা HCl রয়েছে, 15.575 গ্রাম HCl রয়েছে। ক্লিয়ার। তো এই 15.575 গ্রাম HCl মানে কত গ্রাম তুল্যাঙ্ক, কি করে পাবো, 15.575 ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার মানে 36.5 গ্রাম, আর ওইদিকে আছে গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে যেটা আসবে কত, এখান থেকে অ্যান্সার আসবে 0.426 তুল্যাঙ্ক পরিমাণ, গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ কি থাকবে, HCl থাকে। কতটার মধ্যে, 750 ml এর মধ্যে HCl থাকে কত, 0.426 গ্রাম তুল্যাঙ্ক। তো 1 ml এর মধ্যে কত থাকবে, 0.426 ডিভাইডেড বাই 750, আর 1 ml বা কি হবে এটা 1000 ml, और 1 লিটারের মধ্যে কতটা থাকবে, 0.426 ডিভাইডেড বাই 750 ইন্টু কত আসবে 1000। তো এটা ক্যালকুলেট করলে আসবে 0.57। তাহলে দেখলাম 1000 ml দ্রবণের মধ্যে এখন অবশিষ্ট HCl কতটা, 0.57 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে আমরা নর্মালিটি কত বলতে পারি, নর্মালিটি বলতে পারি 0.57 নর্মাল। তো অপশান কি হবে, অ্যান্সার হবে 0.57, অপশান সি। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। তবে আমরা এই 10টাই করব কারণ সময় আমাদের সীমিত। নেক্সট ভিডিও আমরা ধীরে ধীরে দিতে থাকবো। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন দেখছো, লাইক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি মনে হয় বন্ধুদের উপকারে আসবে তাহলে তাদের সাথে শেয়ার করবে। আর যদি নতুন কোনো বন্ধু হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।